রূপনারায়ণ নদীর তীরে ছোট্ট একটা গ্রাম, বসন্তপুর। গ্রামের একদম পাশ দিয়েই নদীটা বয়ে গেছে। এ গ্রামের মানুষজন বেশ সুখে শান্তিতে বসবাস করে। বেশিরভাগ মানুষই মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকে। সকালবেলায় উঠলে নদীতে জেলেদের মাছ ধরতে দেখা যায়। সবুজ গাছপালায় মোড়া এই গ্রাম। নদীর ধারে দিগন্ত বিস্তৃত তৃণভূমি, সেখানে গবাদি পশুরা ঘুরে বেড়ায়। এখানে চাষের জমিও আছে। সব মিলিয়ে আদর্শ একটা গ্রাম বলতে যা বোঝায় তাই। গ্রামের বটগাছতলায় বসে জিতু আর বিশু আড্ডা দিচ্ছিল। জিতু আর বিশু এই গ্রামেরই ছেলে, পড়াশুনো খুব একটা বেশি দূর করেনি, তাই এখানে সেখানে আড্ডা দিয়েই তাদের দিন কেটে যায়। প্রতিদিন তারা নদী পাড়ে এই বটগাছের নিচে এসে আড্ডা দেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজকে তাদের সাথে জুটেছে আর একটা নতুন ছেলে। সে হচ্ছে রোহন। সে বিশুর মামাতো ভাই। সে গ্রাম ঘুরতে এখানে এসছে। আচ্ছা, আমরা কি এখানে বসে থাকবার জন্য এসছি নাকি? গ্রামটা ঘুরে দেখা। গ্রামটাকে পুরো যদি ঘুরে দেখতেই না পারি তাহলে এখানে আসা তো বেকার হয়ে গেল। জিতু বলল, এখানে একটু বসো না, এখানে একটু বসে একটু কিছুক্ষণ আড্ডা দিই। আমাদের তো এখানে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। নদীর ধারে বসে এখানে গাছতলে একটা আলাদা রকমের পরিবেশ। কিন্তু রোহনের ধান্দা তো অন্য। ও কেন বেছে বেছে এখানে বেড়াতে এসছে সেটা তো আর ওরা কেউ জানে না। রোহন একবার মুখ ফসকে বলে ফেললো, আচ্ছা, ছোট দাদুর কাছে শুনেছিলাম এই গ্রামে নাকি একটা কালী মন্দির আছে। সেই কালী মন্দির নাকি অনেক দিন পরিত্যক্ত। আমাকে একবার সেখানে নিয়ে যেতে পারবি? রোহনের মুখে এই কথা শোনার পর জিতু আর বিশুর মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। কি বলছে রোহন? তুমি এসব কথা বলো না। দিনের বেলাও এসব কথা কেউ বলে না। তুমি জানো না ওই পুরনো মন্দিরের ঘটনা? পুরনো মন্দিরের আশেপাশে কেউ দিনের বেলাও যায় না। কেন? ওখানে গেলে কি হবে? কি এমন আছে ওখানে? বিশু বলল, আমার কথা যদি বিশ্বাস না হয় ওই পরাণ দাদুকে জিজ্ঞাসা কর। ওরা যখন কথা বলছিল ওদের সামনে দিয়ে পরাণ মুখুজ্জে মন্দিরে পুজো করতে যাচ্ছিল। পরাণ মুখুজ্জে এখানকার মন্দিরের খুব মাননীয় পূজারী। তার কথা প্রায় সবাই মেনে চলে। ও পরাণ দাদু, একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। এই কি হলো এখন? আমাকে কেন পেছনে ডাকলি পাজি ছোড়াগুলো? আরে দাদু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা বল? আরে এই ছেলেটা, ও কিছুতেই আমাদের কথা বিশ্বাস করছে না। ও বলছে ও নাকি গ্রামের পুরনো মন্দিরে যাবে। কথাটা শোনা মাত্রই পরাণ দাদু যেন চমকে গেল। কি বলছো কি? এ ছেলেটা কোত্থেকে এসছে? একে তো আগে গ্রামে কখনো দেখিনি। আরে ও হচ্ছে বিশু দুঃসম্পর্কের এক ভাই। ও, তা বাবু মরতে কেন ওই মন্দিরে যেতে চাও? জানো না ওই মন্দির অভিশপ্ত? এ সমস্ত কুসংস্কার এখনো আপনারা মানেন? দেখো বাপু, আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না, তবে এইটুকু তোমাকে বলছি, ওদিকে কিন্তু পা মারিও না। নিজেরও বিপদ বাড়াবে আর এ গ্রামের ওপরেও বিপদ চলে আসবে। কেন খামাখা এসব করতে যাচ্ছ? দুদিনের জন্য এসেছো, গ্রামটাকে উপভোগ করো। গ্রামের সবজি, তাজা তরি তরকারি, তাজা মাছ এসব খাও। তবে হ্যাঁ, ওসব দিকে কিন্তু পা মারিও না। কিন্তু দাদু, আপনি আমাকে তো বললেন না যে ওখানে কি এমন আছে? ওটা অভিশপ্ত মন্দির। ও মন্দিরে যে যায় সে ফিরে আসে না। যে যায় তার আত্মা চিরকালের মতন ওখানে বন্দি হয়ে যায়। আমি আর এসব বলবো না, আমি চলি, আমার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে। পরাণ দাদু কিছু একটা বলতে গিয়েও যেন আটকে গেল, বলতে পারল না। এ বুড়ো অনেক কিছু জানে কিন্তু এড়িয়ে যেতে চাইছে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর রোহন আর বিশু এক ঘরেই শুয়েছে। বিশুর চোখ কিছুটা লেগে এসছিল। বিশু প্রায় ঘুমিয়েই পড়েছিল। রোহন হঠাৎ বলল, আচ্ছা, মন্দিরটা ঠিক কোন দিকে পড়বে বলতো? আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই আবার সেই মন্দির নিয়ে পড়েছিস? আরে আমি তো যাচ্ছি না, আমি শুধু জিজ্ঞাসা করছি কোথায় মন্দিরটা।
গ্রামের কোন দিকে পড়বে মন্দিরটা? ও, মন্দিরটা ওই সামনে আমাদের জানলা দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, ওই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে একটা জঙ্গল পড়বে। ওই জঙ্গলটা পেরিয়েই তারপরে দেখবি একটা দিঘি পড়ছে। দিঘি থেকে কিছুটা এগিয়ে গেলেই একটা শ্মশান আছে। শ্মশান থেকে কিছুটা এগিয়ে গেলেই বোধহয় সেই পুরনো মন্দির। কেন, তুই ঠিকঠাক জানিস না মন্দিরটা কোথায়? না, জানার প্রয়োজন নেই, কারণ ওই শ্মশান আর মন্দির দুটোই অভিশপ্ত। গ্রামের কেউ সেখানে যায় না। ওই শ্মশান আর ওই মন্দির অনেক দিন পরিত্যক্ত। তোকে ভালো কথা বলছি, তুই এই চিন্তা মাথা থেকে বাদ দে। মাঝরাতে হঠাৎ করে বিশুর প্রকৃতির ডাকে ঘুম ভেঙে যায়। রোহন কোথায় গেল? রোহন তো পাশে নেই। তাহলে বোধহয় রোহন বাথরুমে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করা যাক, ও আসলে তারপর সে যাবে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল। যখন রোহন আসলো না, তখন একবার বিশু উঠে দেখলো যে রোহন কি আদৌ বাথরুমে আছে নাকি অন্য কোথাও। বাথরুমের সামনে গিয়ে সে দেখলো কই, বাথরুমে তো কেউ নেই। তাহলে রোহন কোথায়? এবার বিশু সত্যিই ভয় পেয়ে গেল। তাহলে কি রোহন সেই রাস্তা ধরে পুরনো মন্দিরে চলে গেল? এ তো সাংঘাতিক বিপদ। যদি কিছু করে ফেলে ওখানে, তাহলে তো সারা গ্রাম বিপদে পড়ে যাবে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর যখন বারান্দার এক প্রান্তে চোখ পড়ল, তখন বিশু একটু স্বস্তি পেল। সে দেখল রোহন সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে দাঁড়িয়ে রোহন কি করছে? কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? মাঝরাতে বাইরে এই শীতের মধ্যে তুই করছিসটা কি এখানে? আরে, আমার ঘুম আসছিল না, তাই একটু পায়চারি করছিলাম। তুই তো অষাঢ়ে ঘুমাচ্ছিস। আমার এত তাড়াতাড়ি রাতে ঘুম আসে না। তাড়াতাড়ি রাত 3টে বাজে, এখনো তোর ঘুম আসে না? চল ঘরে চল। কালকে তো মাছ সেরকম পেলুম না, দেখি আজ কিছু পাওয়া যায় নাকি। গ্রামের এক জেলে, মধু জেলে, সে অনেক ভোরবেলায় উঠে নদীতে মাছ ধরতে যায়। আজকেও সে অনেক ভোরবেলায় উঠে মাছ ধরতে যাচ্ছে। আজ যদি কিছু পাওয়া না যায় খুব সমস্যা হয়ে যাবে। দূরে ওটা কি পড়ে আছে ঠিক বুঝতে পারছি না তো। ওটা কি রাস্তার মধ্যে? এগিয়ে গিয়ে মধু যা দেখলো, তাতে তার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। এ কি, এরকম বীভৎস দৃশ্য সে কোনোদিন আগে দেখেনি। এ তো নিমাই। নিমাইকে এভাবে কে মেরে ফেলে দিয়ে গেল? মনে হচ্ছে ঘাটটাকে ধরে কেউ মুটকে দিয়েছে। চারিদিক রক্তে বেঁচে যাচ্ছে। তার চোখ দুটো বিস্ফারিত হয়ে আছে মৃত্যুর পরেও, যেন সে একটা ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছে। মধু চিৎকার করতে করতে ছুটলো সেখান থেকে। ওরে বাবা রে, কি দেখলাম! একে কোথায় আছো, ছুটে এসো! গ্রামের প্রত্যেকের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, কারণ এ মৃত্যুটা খুব একটা স্বাভাবিক মৃত্যু নয়। এটা অস্বাভাবিক মৃত্যু। ঠিক আগের ঘটনার সাথে মিল পাওয়া যাচ্ছে, যা আজ থেকে প্রায় 36 বছর আগে এই গ্রামে ঘটতো। গ্রামে প্রত্যেকটা মানুষের মনে একটা ভয় ঢুকে গেল। কেউ আর সন্ধ্যাবেলায় বাইরে বেরোতে চাইছে না। নদীতে যারা মাছ ধরতে যেত, তারাও কিন্তু আর খুব বেশি দেরি করতো না। আঁধার ঘনিয়ে আসার আগেই তারা নৌকা নিয়ে ডাঙায় ফিরে আসতো। বটগাছতলায় বিশু, জিতু এদের আড্ডাটা আর বসে না, কারণ দিনের বেলায় এখন আর সময় হয় না। রাতে আড্ডাটা বসতো ঠিকই, কিন্তু রাতে এখন বাড়ি থেকে বেরোনোই মুশকিল। মনসুর মিয়া নদীতে মাছ ধরতে যায়। সেদিন অবশ্য মনসুর মিয়া মাছ ধরতে একটু বেশি দূরে চলে গিয়েছিল। আরে ও মনসুর চাচা, তুমি কত দূরে যাচ্ছ? এবার তো ফিরতে অনেক সময় লাগবে। আরে না না, তাড়াতাড়ি পৌঁছে যাব। মাছ ধরতে ধরতে মনসুর মিয়া লক্ষ্য করেনি সে তার দলের থেকে অনেকটা দূরে চলে এসছে। এদিকে ধীরে ধীরে আধার ঘনিয়ে আসছে। সবাই নিজেদের নৌকা পাড়ে বেঁধে বাড়ি চলে গেছে। একা পড়ে আছে মনসুর মিয়া। তার ডিঙিটাকে সে পাড়ে বাঁধতে যাবে, ঠিক তখনই দেখলো পেছন থেকে কে যেন এসে তার গলাটা টিপে ধরলো। মনসুর মিয়া চিৎকার করতে পারছে না। মুহূর্তের মধ্যে তার শরীরটাকে শূন্যে তুলে তার ঘাড় মোটকে দিল। পরদিন সকালে নদীতে মাছ ধরতে এসে সবাই দেখলো মনসুর মিয়ার সেই ক্ষত বিক্ষত মৃতদেহ পড়ে আছে ডিঙির ওপর। সেদিন গ্রামে বিচার সভা বসলো। মোড়ল মশাই বললেন,
আমি আজ থেকে 36 বছর আগেও এই ঘটনা দেখেছি। কোনোদিন ভাবিনি যে এই ঘটনা আবার এই গ্রামে ঘটবে। বিশু বলল, এখন কি উপায় সেটা বলুন, আর কেন এটা হচ্ছে সেটাও তো বলতে হবে, কারণ আমরা কেউ এই ব্যাপারে কিচ্ছু জানি না। তবে শোনো, এ ঘটনা তো তোমরা কেউ জানো না। আমাদের তখন জোয়ান বয়স ছিল। এই গ্রামেরই ওই শ্মশান, যেখানে পুরানো মন্দির আছে, ওখানে এক সাধু এসে কোথা থেকে তপস্যা করা শুরু করলো। তারপরের থেকেই ওই শ্মশানে ভূত প্রেতের আবির্ভাব শুরু হলো। মানুষজন আস্তে আস্তে ওই শ্মশানে যেতে চাইল না। ওই শ্মশান তারপরের থেকে পরিত্যক্ত হয়ে যায়। ওই শ্মশান লাগোয়া যে মন্দির, ওই মন্দিরে ওই সাধু এসে থাকা শুরু করলো। অনেকের কাছে শুনেছি ওই সাধুর সাথে নাকি এত পরিমাণ প্রেতাত্মা ভূত প্রেত ঘুরে বেড়াতো, ওই মন্দিরের পূজারীও আর পুজো করতে চাইল না। আস্তে আস্তে ওই জায়গাটা পুরো জনশূন্য হয়ে গেল। কেউ আর ওই দিকে যেতে চাইতো না। বহুদিনের পুরনো সেই জাগ্রত মন্দির, আর কেউ সেখানে পুজো করতে যেত না। ওই সাধু ঠিক কি তপস্যা করতো তা আমরা জানতাম না, কিন্তু ও যে কোনো অশুভ শক্তিকে ডেকে আনছে এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম। কিন্তু এর পর থেকে শুরু হলো এক অন্য বিপদ। প্রতি অমাবস্যার রাতে একটা যুবতী মেয়েকে বলি দিত ওই সাধু, তাতে নাকি ও তপস্যায় সিদ্ধি লাভ করবে। এই ঘটনা যখন আমরা সবাই জানতে পারলাম, তখন আমরা সবাই মিলে একজোট হয়ে ওই সাধুকে আধমরা করে ফেললাম। আধমরা করে ওকে পুড়িয়ে ফেলা হলো। কিন্তু আমরা কি করে জানবো ওই সাধুর এত শক্তি? মৃত্যুর পরেও সেই গ্রাম ছেড়ে যায়নি। ঠিক একইভাবে আজ যেভাবে নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে, আগেও ঠিক সেইভাবে শুরু হয়েছিল। দিনের বেলায় ওর শক্তি কিছু থাকে না, কিন্তু যেই আধার ঘনিয়ে ওঠে ওর শক্তি বেড়ে যায়। কাউকে একা পেলে ও শেষ করে দেয়। তারপরে আমরা বেনারস থেকে এক সন্ন্যাসীকে ডেকে আনি। সেই সন্ন্যাসী বাবা এসে আমাদের নির্দেশ দেন, যেখানে ওই সাধুকে পোড়ানো হয়েছিল সেই জায়গা থেকে ওর চিতাভস্ম তুলে নিয়ে একটা ঘটিতে ভরে এক জায়গায় পুঁতে দেওয়া হয়। আর উনি বারবার বলে গিয়েছিলেন, যদি কখনো এই ঘটিটাকে মাটি খুঁড়ে বার করা হয়, তাহলে কিন্তু আবার পুরনো শক্তি ফিরে পাবে। কারণ ওই সাধু এত শক্তিশালী, ওর আত্মাকে কখনো নষ্ট করা যাবে না। সে ক্ষমতা কারণ নেই, ওকে বন্দি করে রাখা যাবে। তারপর থেকে কেউ ওদিকে আর যায় না। মোড়ল মশাইয়ের এই সমস্ত কথাগুলো দাঁড়িয়ে রোহনও শুনছিল, কিন্তু বিশু লক্ষ্য করলো রোহনের মুখটা কিরকম একটা বিকৃত হয়ে যাচ্ছে। সে যেন এই সমস্ত কথা কিছুতেই সহ্য করতে পারছে না। বিশুর মনে একটা সন্দেহ জাগলো। সেদিন রাতে বিশু আর রোহন যখন ঘুমিয়ে পড়েছিল, বিশু ঘুমানোর ভান করে পাশে শুয়েছিল। রাত তখন ঠিক 1টা। রোহন বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বিশু যা সন্দেহ করেছিল ঠিক। রোহন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলো। বাড়ির পেছনের জঙ্গলটার রাস্তা ধরে রোহন এগিয়ে গেল। বিশুও তার পেছন পেছন যাচ্ছে। এই দিকের রাস্তায় বিশু কখনো আগে আসেনি। এদিকের পরিবেশটা এত গা ছমছমে, সত্যি বলার কোনো অপেক্ষা রাখে না। আস্তে আস্তে রোহন জঙ্গল পেরিয়ে পুরনো শ্মশানের মধ্যে ঢুকলো। রোহন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বিশু তার থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে এগিয়ে যাচ্ছে।
যাতে রোহন কোনোভাবেই টের না পায়। রোহন আস্তে আস্তে সেই পুরনো মন্দিরের কাছে এসে দাঁড়ালো। রোহনের গলা তখন আর সাধারণ মানুষের মতন নয়, গলাটার স্বর বিকৃত হয়ে গেছে। বিকৃত গলার স্বরে সে বলল, এই কে আছিস? আমি যজ্ঞতে বসবো, জোগাড় যন্ত্র কর তোরা। সঙ্গে সঙ্গে দুটো মানুষ চলে আসলো। এদের মানুষ কি করে বলবো, এদের শরীর তো মানুষের মতন নয়, এরা হাওয়ায় ভাসছে কি করে? নিজের চোখে প্রথমবার বিশু ভূত দর্শন করলো। সত্যি ভূত এরকম হয়? একসময় বিশু মনে হলো সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু না, এটাই বাস্তব। সে যা দেখছে এটাই সত্যি। একটা ঝোপের আড়ালে বিশু লুকিয়ে আছে। ঝোপের আড়াল থেকে সে লক্ষ্য করছে ঠিক কি কি তার সামনে ঘটছে। মুহূর্তের মধ্যে সেই প্রেতাত্মাগুলো কোথা থেকে কাঠ কুটে জোগাড় করে নিয়ে আসলো, তারপর যজ্ঞের আগুন জ্বালিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে চারিদিকে একটা আগুনের বলয় তৈরি হয়ে গেল, আর তার মাঝখানে বসে পড়ল রোহন। কিন্তু এ কি, এ তো রোহন নয়। রোহনের শরীরটা পুরো পরিবর্তন হয়ে একটা তান্ত্রিকের চেহারা নিয়েছে। সেই তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ে যাচ্ছে, আর তার চারিদিকে ঘুরতে থাকছে বেশ কয়েকটা কঙ্কালের মাথা। তাহলে রোহনই এই বিপত্তি ঘটিয়েছে। কিন্তু এই সমস্যার সমাধান কি করে হবে? যেখানে যজ্ঞ হচ্ছে তার এক প্রান্তে বিশু লক্ষ্য করলো একটা ঘটি, সেই সোনালী রঙের ঘটি, যার মুখের ওপর কালো কাপড় দিয়ে ঢাকা। বিশু খুব একটা সাহসী ছেলে কিন্তু নয়, কিন্তু আজ যেন তার মধ্যে কোথা থেকে একটা ঐশ্বরিক শক্তি চলে এসছে। সে ভাবল, যদি এই ঘটিটাকে কোনোভাবে নিয়ে এসে পুঁতে দিতে পারে, বা ঘটিটাকে কোনোভাবে সে যদি নষ্ট করে দিতে পারে, তাহলে হয়তো চিরকালের মতন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। বিশু আর কোনো উপায় না দেখে ঘটিটাকে ছো মেরে নিয়ে দৌড়াতে শুরু করলো। ঘটিতে হাত দেওয়ার সাথে সাথেই সেই তান্ত্রিক চিৎকার করে উঠল, ধর ওকে, ধর। বিশু ঠিক কি করবে সেটা সে আগে থেকেই ভেবে নিয়েছে, তাই সে সেই পথ নির্দেশিকা অনুযায়ী ছুটে চলেছে। তার পেছনে হাওয়ায় ভেসে ভেসে ছুটে চলেছে সেই ভূতগুলো। বিশু তীব্র গতিতে ছুটতে ছুটতে অবশেষে নদীর পাড়ে এসে ঘটিটাকে ছুঁড়ে ফেলে দিল নদীর মধ্যে। ঘটিটা নদীতে ফেলার সাথে সাথে একটা পাঁচ পড়ার শব্দ সে লক্ষ্য করলো, আর পেছনে সেই ছুটে আসা তান্ত্রিক তাকে লক্ষ্য করে বলছে, এটা তুই কি করলি? এটা তুই সর্বনাশ করে দিলি। তোকে আমি ছাড়বো না, আমি আবার ফিরে আসবো। এ কথা বলার সাথে সাথে তার সারা শরীরে আগুন জ্বলে গেল। তীব্র আর্তনাদ করে তার শরীরটা সেখানেই হাওয়ায় মিলিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের সেই পুরনো মন্দিরের পেছন থেকে রোহনের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হলো। বিশুর এখনো ভাবলে ভয় লাগে যে সে বেশ কিছুদিন সেই পচা গলা মৃতদেহের সাথে এক ঘরে কাটিয়েছে। তারপরের থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তবে সেই শ্মশান আর পুরনো মন্দির চত্বর আজও পরিত্যক্ত। মানুষ আজও সেখানে যেতে ভয় পায়।